চায়না থেকে যে মেইলটা আসছে সেটা আমাকে ফরওয়ার্ড করে দিন। এক্সকিউজ মি স্যার, আসসালামু আলাইকুম। আপনি কে? জি স্যার, আমি ভাই কোম্পানির সেলস এক্সিকিউটিভ। আপনাকে এই অফিসে চাকরি দিল কে? মিস শিমলা এদিকে আসেন। জি স্যার। ওনাকে এখানে চাকরি দিয়েছে কে? স্যার, আপনি চায়না থাকাকালীন যে ইন্টারভিউ হয়েছিল সেখান থেকে তাকে নেওয়া হয়েছে। এই কোম্পানির চিফ এক্সিকিউটিভ হওয়া সত্ত্বেও কি আপনি জানেন না এই কোম্পানির নিয়ম কানুন? কেন স্যার, কি হয়েছে? এরকম গেও খ্যাত রক্ষণশীল একটা মেয়ে কিভাবে এই কোম্পানির চাকরি পায়? স্যার, ওনার আউটলুক যেমনই হোক না কেন, উনি কিন্তু খুবই এক্সপিরিয়েন্স। ওনার এক্সপিরিয়েন্স ধুয়ে ধুয়ে কি আমি পানি খাবো? কি পরে আসছে উনি? এই মেয়ে, আপনি কি পরে আসছেন এগুলা? হ্যাঁ স্যার, আমি কি এমন পড়েছি যেটা দেখে আপনি মানতে পারছেন না? একটা মাল্টিন্যাশনাল কোম্পানির কর্পোরেট অফিসে আপনি হিজাব পরে আসার চিন্তা করলেন কিভাবে? স্যার, আমি হিজাব পরেছি থেকে কি এমন ক্ষতি হয়ে গেছে? আপনি তো আমার কাজ দেখবেন, আউটলুক না। একজন সাধারণ কর্মী হয়ে আপনি আমার মুখে মুখে তর্ক করছেন? আপনি আমাকে চেনেন, আমাকে জানেন, আমি আপনার কি করতে পারি? স্যার, আমি এটা জানি যে আপনি এই কোম্পানির মালিক, আর আপনি চাইলে এই জব থেকে আমাকে বের করে দিতে পারেন। সেটা যদি জেনে থাকেন তাহলে আপনি আমার মুখে মুখে তর্ক করছেন কেন? তর্ক করছি না স্যার, আমি আমার মতামত জানাচ্ছি। আমি অন্য কারো মতামত নিয়ে এই কোম্পানি প্রতিষ্ঠা করিনি। যা করেছি আমার নিজের প্রচেষ্টায় করেছি, আর আমি চাই আমার সকল স্টাফরা স্মার্ট লুকে অফিস করবে। স্যার, স্মার্টনেস একটা আপেক্ষিক বিষয়। আমার কাছে যেটা স্মার্ট লাগে সেটা আপনার কাছে নাও লাগতে পারে। আপনি মিস শিমলাকে দেখেন কত স্মার্ট। আপনাকে এই অফিসে চাকরি করতে হলে ওর মতো স্মার্ট হয়ে চাকরি করতে হবে। স্যার, উনি যেমন ওয়েস্টার্ন গেটআপে কমফোর্ট ফিল করে, আমি তেমন একজন মুসলিম হিসেবে হিজাব পরে কমফোর্ট ফিল করি। আরও 6 বছর আগে মার্কেটিং অফিসার হিসেবে কেরিয়ার শুরু করেছিলাম। এরপর নিজের পরিশ্রম দ্বারা মার্কেটিং এক্সিকিউটিভ হয়েছি। কখনো কোথাও কাজ করতে গিয়ে মনে হয়নি যে হেজাব আমার পেশাদারিত্বে বাধা হয়ে দাঁড়িয়েছে। দেখুন, এটা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটা এমন একটা প্রতিষ্ঠান যেখানে দেশি বিদেশি ভাইয়েরা আসে ডিল করে। তাদের কাছে আমাদের ইমপ্রেশন কোনোভাবে যাতে নষ্ট না হয় সেজন্য আপনাকে হিজাব বাদ দিতে হবে, নয়তো আপনাকে চাকরিতে রাখা আমার পক্ষে সম্ভব না। স্যার, আমার এমন কোনো প্রতিষ্ঠানে কাজ করার কোনো ইচ্ছা নেই যেখানে একজন মুসলিম নারী হেজাব পরতে পারে না। পর্দা করা ইসলামের ফরজ। জীবিকার জন্য একজন নারীর বাহিরে কাজ করার অনুমতি রয়েছে, তা অবশ্য পর্দা করে। দেখেন স্যার, আপনাকে ইহকালে খুশি করার জন্য আমি পরকালে আল্লাহকে অসন্তুষ্ট করতে পারবো না। সরি স্যার, আমি এই মুহূর্তে চাকরি থেকে রিজাইন দিলাম। ম্যাডাম, আমি এখনই চলে যাচ্ছি। দাঁড়ান, এ পর্যন্ত আমার অধীনে অনেকেই কাজ করেছে। তারা প্রমোশনের জন্য হোক, আমাকে সন্তুষ্ট করার জন্য হোক, আমার অনেক অন্যায্য কথাগুলো তারা মেনে নিয়েছে। কিন্তু আজই প্রথম এমন কাউকে পেলাম যে তার অধিকার নিয়ে সোচ্চার। আপনার এই মানসিকতা, আপনার এই কনফিডেন্স আমার ভালো লেগেছে। আপনি চাইলে হিজাব পরে অফিসে আসতে পারেন, আপনাকে কেউ কোনো বাধা দিবে না। আপনাকে ধন্যবাদ স্যার, আমার ভালো লাগলো আপনি আমার বিষয়টা বুঝতে পেরেছেন। প্লিজ আপনি আপনার ডেস্কে বসে কাজ শুরু করুন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। যে নারী পর্দা ছাড়া বেগানা পুরুষের কাছে যায় এবং পাপ কাজে লিপ্ত হয় তার জন্য জাহান্নাম অবধারিত। ইসলামের সৌন্দর্যকে ঢেকে রাখতে বলা হয়েছে যাতে সৌন্দর্যের কদর আরো বেড়ে যায়, আর পর্দাহীন নারীর যে কোনো সময় শারীরিকভাবে হয়রানি হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বসুন। ওয়েলকাম। আচ্ছা, আপনি মিস মারিয়া? জি স্যার। আচ্ছা মারিয়া, এতক্ষণ আমি আপনার সিভিটা দেখলাম। আপনার এডুকেশন, আপনার সমস্ত কিছুই আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে। সো আপনি কি জানেন যে যে জবটার জন্য আপনি অ্যাপ্লাই করেছেন, এই জবটা যদি আপনার হয়ে যায় সেক্ষেত্রে আপনার স্যালারি কত আসবে? আই হ্যাভ নো আইডিয়া স্যার। ওকে, আমি আপনাকে বলে দিচ্ছি। আপনার স্যালারি আসবে মান্থলি 50,000 টাকা। আমি তো অনেক সারপ্রাইজড হয়ে গেলাম স্যার। শুধু এখানেই কিন্তু সীমাবদ্ধ নয়, এই জবটা যদি আপনার হয়, আমাদের প্রত্যেকটা এমপ্লয় তো 6 মাস পর বোনাস পায়। আপনি কিন্তু এখন থেকেই বোনাস পাবেন। ও রিয়েলি স্যার? ইয়া, এবং আপনি যদি কখনো ছুটি চান, আমরা আপনাকে যে কোনো টাইমে সেই ছুটিরও ব্যবস্থা করে দিব। এক কথায় এখান থেকে আপনি সব ধরনের ফ্যাসিলিটিস পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। জবটা হলে আমার সত্যি অনেক অনেক হেল্প হবে। জি, সেটা আমি বুঝতে পেরেছি। তো স্যার, আর দেরি না করে আমি কবে থেকে জয়েন করতে পারি? জয়েন তো আপনি করবেনই, আমিও চাই আপনি এখানে জয়েন করেন।
বাট তার আগে যে ছোট্ট একটা কন্ডিশন আছে। স্যার চাকরিটা না আমার খুবই দরকার। কি শর্ত বলুন স্যার? আমাকে আপনার খুশি করতে হবে। স্যার আপনি মোটেও চিন্তা করেন না, আমি আমার অফিসের সব কাজের দক্ষতা দিয়ে আমি আপনাকে সর্বদা দিয়ে এভরিথিং খুশি করে দিব। মিস মারিয়া, আমার কথার মিনিংটা মনে হয় আমি আপনাকে বোঝাতে পারিনি। এই ধরুন, আমি আপনাকে বোঝাতে চেয়েছি যে আমার সঙ্গে একটু আলাদা সময় স্পেন্ড করা, আমাকে খুশি করা আর কি। যেমন ধরুন, আমি যদি আপনাকে কোথাও ডাকি একটু আলাদা সময় পার করার জন্য, সেখানে চলে আসা, একটু রেস্টুরেন্টে খেতে যাওয়া, এই ধরুন আপনাকে ফ্রি টাইমে যদি বলি যে একটু বাংলোতে এসে আমার সঙ্গে একটু সময় দাও, সেখানে আসা, এই আর কি। এছাড়া তেমন কিছু না। দেখুন স্যার, এটা আমার পক্ষে কখনোই সম্ভব না, কারণ আপনি যে ধরনের মেয়েদের মতো ভাবছেন আমি আসলে সেই ধরনের মেয়েদের মতো না, আমি সম্পূর্ণ আলাদা। হ্যাঁ স্যার, আমার জবটা খুবই দরকার, খুবই প্রয়োজন, কারণ বর্তমানে আমি খুব ক্রাইসিসের মধ্যে আছি, আমি খুব খারাপ সিচুয়েশন ফেস করতেছি। কিন্তু এর অর্থ এই নয় যে আমি অন্য 5টা খারাপ মেয়ের মতো খারাপ হয়ে যাব। আই এম সরি স্যার, আই কান্ট। মারিয়া, আপনার জবটা দরকার বলেই কিন্তু এই জবটা আমি আপনাকে দিতে চাচ্ছি। আর এতক্ষণ তো আমি আপনাকে বলেছি এই জবটা করলে আপনি কি কি ফ্যাসিলিটিস পাবেন। প্রথমত যে স্যালারি পাচ্ছেন, অন্য অফিসে গেলে অবভিয়াসলি আপনাকে এই স্যালারি দিবে না। আর এখন শুধু আমার এখানে না, আপনি যে অফিসেই জব করতে যান সবাই কিন্তু আপনাকে সেম প্রপোজালটাই দিবে। সো চিন্তা করে দেখুন। না স্যার, আমি এই কাজটা করতে পারবো না। আই এম সরি স্যার, আমাকে মাফ করে দিন। ওকে মারিয়া, আমি আপনাকে 50,000 না, আমি আপনাকে 1 লক্ষ টাকা দিব। আর হ্যাঁ, এখানে শুধু আপনি না, এখানে এর আগেও অনেক মেয়ে এসেছে, তারা কিন্তু আমি চাওয়ার আগেই তাদের শরীর বিলিয়ে দিতে রাজি হয়েছে। আসলে আপনাকে আমার ভালো লেগেছে বিধায় কিন্তু আমি আপনাকে প্রপোজালটা দিচ্ছি। এখন চিন্তা করে দেখুন। এক্সট্রিমলি সরি স্যার, আমার পক্ষে চাকরিটা করা কখনোই সম্ভব না। আর আমি এভাবে দেহ বিসর্জন দিয়ে এই জবটা আমি কখনোই করতে পারবো না। সরি স্যার, এই চাকরিটা করা আমার পক্ষে সম্ভব না। আমি আসি। বসুন। আচ্ছা, আপনার মানা অসুস্থ, আপনার মানা হসপিটালে। আমি তো জানি এই জবটা আপনার ভীষণ দরকার। আচ্ছা স্যার, আমার মা যে হসপিটালে, সেটা আপনি জানলেন কেমনে? কিভাবে শুনুন তাহলে। দেখুন, আমার মায়ের অপারেশন করার জন্য আমি 1 মাসের মধ্যে আপনাকে টাকাটা দিয়ে দিব। আমার চাকরিটা গত মাসে চলে গিয়েছে। আজকে আমি নতুন চাকরির জন্য একটা অফিসে ইন্টারভিউ দিতে এসেছি। জাস্ট দোয়া রাখেন, চাকরিটা হয়ে গেলে আমার মার অপারেশনটা করে ফেলতে পারবো। হ্যাঁ, আমি টাকাটা জমা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হে আল্লাহ, আমার মাকে হায়াত দান করো। আজকে চাকরিটা যেন হয়ে যায়, আমার মাকে যেন আমি বাঁচাতে পারি। আর চাকরিটা যদি না হয়, আল্লাহ মাফ করুক, তাহলে তো আমার মার যে কোনো সময় একটা দুর্ঘটনা হয়ে যাবে। এই মেয়েটার মায়ের জন্য এভাবে কান্নাকাটি হচ্ছে। না না, এই মেয়েটার জন্য আমার কিছু করা দরকার। তাহলে শুনলেন তো আমি কিভাবে জানলাম। আর একটা কথা শুনুন, আসলে আপনি আমাকে যে ধরনের বস ভেবেছেন, আমি কিন্তু মোটেও সে ধরনের বস নয়। আমি শুধুমাত্র আপনাকে যাচাই করার জন্য এই নাটকটা সাজিয়েছিলাম। এতক্ষণ যেটা ফেস করেছেন সেটা পুরোটাই একটা নাটক ছিল। আমি আমার কোম্পানিতে এমন একটা মানুষ খুঁজছিলাম যে নষ্টামি নয়, শুধু ভালো একজন মানুষ হিসাবে আমার কোম্পানিতে জব করবে। আর সেটা আমি আপনার মধ্যে পেয়ে গেছি। আপনি আগামীকাল থেকে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তাহলে ইনশাল্লাহ আমি কালকে থেকে জয়েন করছি। শিওর। আচ্ছা, আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুরা, আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানাও। আর নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ চাচি। এই তাড়াতাড়ি চলো। কি ব্যাপার, উনি তো আমাকে 500 টাকা বেশি দিয়ে ফেলছে। এত কথা বলার দরকার নাই, চলো।
আরে কি বলছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? উনি ভুল করে টাকা বেশি দিয়ে ফেলেছে আর ওনার টাকা রেখে দিব? দেখো, এত ঝামেলা করার দরকার নেই। টাকাটা যেহেতু আমাদেরকে দিয়ে দিচ্ছে, এখন টাকাটা আমাদের, টাকাটা ফেরত দেওয়ার দরকার নেই। আরে কি বলো তুমি এগুলা? এই তুমি চলো তো, বাকি টাকাটা চাচিকে ফেরত দিয়ে আসি। আরে বললাম তো, টাকা ফেরত দিতে হবে না। তোমার মাথা ঠিক আছে? এই 500 টাকা দিয়ে কি আমাদের জীবনটা চলে যাবে? কিন্তু দেখো, ওই চাচি গরিব মানুষ, ওনার টাকা মেরে দিলে আল্লাহ আমাদেরও ভালো করবে না। এর থেকে চলো ওনার টাকাটা ওনাকে ফেরত দিয়ে আসি। তোমাকে নিয়ে না কখনোই পারা গেল না। চাচি, আরো কিছু লাগবো? না চাচি, কিছু লাগবে না। আসলে হয়েছে কি যে আপনি আমাকে 500 টাকা বেশি দিয়ে ফেলছেন। কি কোন? 500 টাকা বেশি দিয়ে ফেলাইছি? জি চাচি, আসলে হয়েছে কি, আমি তো আপনাকে 500 টাকার নোট দিলাম, বিস্কিটের দাম তো 200 টাকা, সেক্ষেত্রে তো আপনি আমাকে 300 টাকা ফেরত দিবেন, কিন্তু আমাকে 800 টাকা ফেরত দিয়েছেন। এই যে চাচি, আপনার টাকাটা। আপনি তো খুব ভালো লোক। আসলে মুখ্য সুখ্য মানুষ, দোকান তো পোলাই চালায়, বুঝছেন, একটু বাইরে গেছে যে, এই জন্য আমি বইছি। ভালো তো আপনি টাকাটা দিয়ে গেছিলেন, নাইলে আজকে আমার পোলাই আমার বইকা রাখতো না। না না চাচি, এখানে ভালো মানুষের কি হইলো? এটা তো আপনারই টাকা, আর আপনার 500 টাকা নিয়ে আমি কি বা করতে পারবো বলুন? মানুষের টাকা, মানুষের হক কখনো মেরে খেতে হয় না। আরো কিছু লাগলে আবার আইন। আচ্ছা ঠিক আছে চাচি, ভালো থাকবেন তাহলে, যাই। এই চলো। আসসালামু আলাইকুম। আপনারা এইখানে? কেন, কি হয়েছে? আপনাদের বাসায় আগুন লাগছে। কি আগুন লাগছে মানে? আরে কি বলতেছেন আপনি? সত্যি বলতেছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলতেছি ঠিক বলতেছি। এখানে দেরি না করে তাড়াতাড়ি বাসায় যান। এই চলো চলো, আর দেরি করো না, আর চলো। পুরো বন্ধ। এটা দেখি স্ত্রীটা অন করা। নিশ্চয় এটা তোমার কাজ ছিল, তাই না? হ্যাঁ, আমি আসলে ভুল করে শার্টের উপরে আয়রন রেখে চলে গেছিলাম। আল্লাহ আমাদেরকে আজকে অনেক বড় বিপদ থেকে বাঁচাইছে, না হলে আজকে বড় একটা সর্বনাশ হয়ে যেত। দেখছো, ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দিয়ে দেন। এটা তো সত্যি, নিশ্চয়ই আল্লাহ উত্তম সাহায্যকারী। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আচ্ছা, আমাদের বেডরুমে আগুন লাগলো, ওই হুজুর জানলো কিভাবে? আসলেই নিশ্চয়ই আল্লাহ ওনাকে স্ত্রী হিসেবে পাঠাইছে। আচ্ছা শোনো, চলো আমরা দেরি না করে হুজুরকে ধন্যবাদ দিয়ে আসি। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, চলো তাড়াতাড়ি চলো। চাচি, আবার হয়েছেন? কি লাগবো? না চাচি, আসলে কিছু লাগবে না, আমরা একজনকে খুঁজতে আসছি। কার সন্ধানে? কিসে? আচ্ছা চাচি, আমরা যখন আপনার দোকান থেকে বের হয়ে গিয়েছিলাম, তারপর কি আপনার দোকানে কোনো হুজুর বা দোকানের আশেপাশে কোনো হুজুর এসেছিল? কই না তো, আমি তো সকাল থেকেই দোকানে, আজকে তো এদিকে কোনো মুসল্লি দেখি নাই। চাচি, একটু মনে করে দেখেন না। না 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 না, আহে নাই কেন? কোনো অসুবিধা হয়েছে? কোনো দরকার? না, আসলে তেমন কিছু না চাচি, আপনার দোকান থেকে বের হতেই একটা হুজুরের সাথে আমাদের দেখা হয়। হুজুর আমাদেরকে দাঁড় করিয়ে হঠাৎ করে বলে উঠলো যে আমাদের বাসায় নাকি আগুন লেগেছে। হুজুরের কথা শুনে তাড়াতাড়ি করে বাসায় গিয়ে দেখি যে আমি বাসা থেকে বের হবার সময় সত্যিই আয়রনটা হিট দিয়ে আমার কাপড়ের উপর রেখেছিলাম, আর কাপড়টা বেশ কিছুটা পুড়ে গিয়ে ধোঁয়া উঠছিল। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে চাচি, আমরা যখন বাসা থেকে বের হয়ে আসি তখন রুম লক করা ছিল, কিন্তু ওই হুজুর কিভাবে জানলো যে আমার বেডরুমে কি হচ্ছে? হায় হায়, এটা তো বড় চিন্তার বিষয়। আপনি তো ভালো কথা বললেন, হে জানবো কেমনে? ওখানে তাহলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো বাবাজি? না, শুধু একটা জামাই পুড়ে গেছে, এছাড়া আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হ, ওই উপরালাই বাঁচাইছে। ওই যে একটু আগে আপনারে টাকা বেশি দিছিলাম আর আপনি আমার টাকাটা ফেরত দিয়ে দিয়েছেন, কেমন সৎ লোকের মতো কাজটা করছেন, এই জন্য উপরালাই আপনার সহায় ছিল। চাচি, আপনি সত্যি কি দেখেন নাই? সত্যি কথাই কইলাম, এই জায়গাটা কোনো হুজুর ছিল না। আপনি যদি বিশ্বাস না করেন তাহলে ওই যে দোতলা বিল্ডিংটা দেখেন না, ওই জায়গায় সব সিসি ক্যামেরার সিস্টেম আছে। এই মহল্লার মধ্যে অনেক সিসি ক্যামেরা আছে অলিতে গলিতে, আপনি ওখানে যাই একটু চেক করে দেখতে পারেন। যদি সত্যি কোনো হুজুর থাকে তাহলে আপনারা দেখাই দিব। আপনাকে অনেক ধন্যবাদ চাচি। মারিয়া, চলো আমরা ওইখানেই যাই, আসলে আমাদের জানা দরকার এই লোকটা কে ছিল। এই চলো। আল্লাহ গো, এটা তো বড়ই চিন্তার বিষয়। হ্যাঁ,
ভাই গত 1 ঘন্টার ফুটেজ চেক করে দেখলাম এই রাস্তা দিয়ে তো কোনো হুজুর যাওয়া আসাই করেনি। দেখছো, তোমাকে বলছি না, আল্লাহ আমাদেরকে রক্ষা করার জন্য হুজুরকে উসিলা হিসেবে পাঠাইছে। তুমি ঠিকই বলেছ, ভালো মানুষের সাথে আল্লাহ সবসময় থাকে, এজন্যই কখনো আল্লাহর পথ হতে বিচ্যুত হতে নেই। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, চলো।